দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানাবো প্রধান শিরোনাম। বারবার চেষ্টাতেও আওয়ামী লীগকে দমানো যায়নি। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী, কেউ অতি দরিদ্র থাকবে না। হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থন করে দুদকে বেনজিরের চিঠি খতিয়ে দেখা হচ্ছে, দেশে না বিদেশে তা অজানা। ছাগলকাণ্ডে এনবিআর ও সোনালী ব্যাংকের পদ হারালেন মতিউর রহমান, নতুন করে তদন্ত শুরু করেছে দুদক। খালেদার হৃদযন্ত্রে পেসমেকার বসছে, জানালেন চিকিৎসক। বিদেশে যাওয়ার সুযোগ নেই বলছেন আইনমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। আওয়ামী লীগ থেকে খসে পড়া একটি তারাও জ্বলে উঠতে পারেনি, নিভে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বারবার ষড়যন্ত্র হলেও দলকে ধ্বংস করতে পারেনি কেউ। এ সময় দেশে কেউ অতি দরিদ্র থাকবে না বলেও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। ৭৫ বছরের গৌরবময় পথ চলায় আওয়ামী লীগের নেতৃত্বেই আসে বাংলাদেশের স্বাধীনতা সহ ঐতিহাসিক সব অর্জন। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক আয়োজনে শিল্পীরা তুলে ধরেন আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস। এর আগে সমাবেশে যোগ দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ৭৫ বছর পূর্তি উৎসবের। দলের গৌরবময় ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রতিষ্ঠাকালীন নেতাদের স্মরণ করেন শেখ হাসিনা, যিনি ৪৩ বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান। দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন, আকাশে মিটিমিটি তারা জ্বলে। তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই। তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। কেউ ভুল বুঝে হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি। শেখ হাসিনা বলেন, বারবার চেষ্টা হলেও কেউ আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি। বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের ১২৫-৫৮ সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। প্রধানমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঢাকায় বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময় চেয়েও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। উল্টো আত্মপক্ষ সমর্থন করে গত বৃহস্পতিবার দুদকে চিঠি দিয়েছেন। এখন বেনজিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। খতিয়ে দেখা হবে তার পাঠানো চিঠিটিও, তবে বেনজির আহমেদ দেশে না বিদেশে রয়েছেন তা জানায়নি দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের খোঁজে তোলপাড় সারা দেশ। পরে এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তদন্ত শুরু করে দুদক। বেনজির আহমেদকে ৬ জন এবং তার স্ত্রী ও ৩ মেয়েকে ৯ জন তলব করা হয়, কিন্তু হাজির না হয়ে দুদকে ১৫ দিনের সময় আবেদন করেন তারা। সেই হিসেবে রোববার হাজির হওয়ার কথা ছিল বেনজির আহমেদের, কিন্তু এবারও তিনি আসেননি। বরং ২১ জুন নিজের পক্ষে অবস্থান নিয়ে আরেকটি চিঠি দিয়েছেন বেনজির। এতেও তিনি উল্লেখ করেননি কোথায় আছেন। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি,
সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। সোমবার দুদকে হাজির হওয়ার কথা বেনজিরের স্ত্রী ও 3 মেয়ের। তারাও যে আসছে না সেটি বেনজিরের চিঠিতে প্রায় স্পষ্ট। সময় দেওয়ার বিষয় এখন আর এখানে বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যেই চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। দুদকের তলবে সাড়া না দেয় আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে মামলা হওয়া সময়ের ব্যাপার। জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা, যদিও কেউ জানেন না বেনজির দেশে না বিদেশে রয়েছেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। এদিকে মতিউরের বিরুদ্ধে আবার অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। 12 লাখ টাকার ছাগলসহ প্রায় অর্ধ কোটি টাকায় কোরবানির পশু অর্ডার করে নেট দুনিয়ায় ভাইরাল হন 19 বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাত। প্রথমে ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেও পরে গণমাধ্যমের অনুসন্ধানে প্রমাণ হয় ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানেরই পুত্র। এ ঘটনায় আবারও সামনে আসে দেশ বিদেশে এই রাজস্ব কর্মকর্তার অঢেল সম্পদের তথ্য। রোববার সকালে মতিউর রহমানকে ভ্যাট ও কাস্টমস আপিলেট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এর আগে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এনবিআর কর্মকর্তারা জানান, মতিউরের বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা শুরু হবে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্ত করা হবে। এনবিআরের পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন মতিউর, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পত্রপত্রিকায় যেভাবে খবরটা এসছে সেটি সত্যি অনভিপ্রেত, এবং এটা যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। এ পুরোটাই সরকারের ব্যাপার। উনি সরকারের প্রতিনিধি ছিলেন, সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে, উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিকবার দুদকের তদন্তে পড়েন মতিউর, কিন্তু প্রতিবারই পার পেয়ে যান। ছেলের কাণ্ডে ভাইরাল হবার পর আবার সজাগ হয়েছে দুদক। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। পরিবারের অর্থ সম্পদ বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে বিকাশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের দ্বারা। কাজেই এই ঘটনা এর আরো পুনরাবৃত্তি হোক, এটা দেশবাসী চাইবে না। এদিকে ঈদের ছুটির পর আর কর্মস্থলে আসেননি মতিউর রহমান। দুপুরে রাজস্ব ভবনে তাকে আর পাওয়া যায়নি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর কাজ করছে বিশেষজ্ঞ চিকিৎসক টিম। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকে ছিল, হার্টে ব্লক থাকায় একটি স্টেন্ট লাগানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ড তার হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পেসমেকার লাগানোর প্রক্রিয়া শুরু করেন চিকিৎসকরা। হঠাৎ অসুস্থতার কারণে শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। রাজনীতি থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়া এখন কারাগারে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা দখল করে রাখার অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশের গণতন্ত্র ধ্বংসের দায় পুলিশের কিছু সদস্যকেও দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছেন, বন্দী আছেন।
সরকারি কর্মকর্তাদের সম্পত্তির যথাযথ হিসাব পেতে প্রচলিত নিয়মের বাইরে নতুন আইনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে দুদক। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে নতুন করে আবেদন করা হয়নি জানিয়ে আইনমন্ত্রী জানান, বিএনপি চেয়ারপারসনের পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে। যে আইনে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে তাকে কারামুক্ত করে বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন, ওই আইনে তার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে আবারও জানান মন্ত্রী। এছাড়া সম্প্রতি ব্রিটিশ আদালত যুদ্ধাপরাধী মঈনুদ্দিনের পক্ষে যে রায় দিয়েছে তা একপয়সা বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। সরকারি কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন। তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে, যদি দুর্নীতি করে, তাকে বিচারের আওতায় আনতে হয়। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দিয়েছে। দুপুরের পর থেকে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কে যানজট দেখা যায়। পুলিশ জানিয়েছে, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এবং গাড়ির চাপ বেশি থাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে। এর আগে শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো দুর্ঘটনা ও একাধিক গাড়ি বিকলের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, যানজটের পরিস্থিতি কি? এবং আমরা সাধারণত ঈদ যাত্রার আগে এই ধরনের যানজটের খবর পেয়ে থাকি, কিন্তু আজকে কি কারণে আসলে সেখানে এত দীর্ঘ যানজট তৈরি হয়েছে? সাধারণত আমরা ঈদ যাত্রায়, অর্থাৎ মানুষ যখন উত্তরবঙ্গের দিকে যায় ঈদের আনন্দ উৎসব করতে, ঠিক তখনই যানজট হয়। এবং বিগত কয়েক বছরের ফিরতি পথে কিন্তু আমরা আজকে যেরকম যানজট দেখতে পাচ্ছি, এরকম যানজট কিন্তু আমরা দেখিনি। আমি যদি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, গাড়ির যে দীর্ঘ সারিগুলি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু থেকে একেবারে এলেঙ্গা পর্যন্ত। আমরা বলছিলাম এলেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটার হয়, কিন্তু এটা এখন এলেঙ্গা ছেড়ে আরো 2 কিলোমিটার পিছনে পর্যন্ত চলে গেছে গাড়ির দীর্ঘ সারি। তো পুলিশের সাথে আমরা কথা বলে যারা জানতে পেরেছি, অর্থাৎ যেসব পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করছে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি ছিল। আর এছাড়া বেশ কিছু গাড়ি বিকল হয়েছে, যে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু যানবাহনের চাপ বাড়তে থাকে মহাসড়কে। এবং যেটা প্রথমে গাড়ির দীর্ঘ সারি থেমে থেমে যানজট, এখন কিন্তু আমরা যানজটের যে দৈর্ঘ্যটি সেটা 13 কিলোমিটার বলছিলাম, এটা কিন্তু এখন পৌলি ব্রিজ প্রায় 15 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তি ছড়িয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, অতিরিক্ত যানবাহনের চাপ, চালকদের বেপরোয়া চলাচল এবং যানবাহন বিকল হওয়া, এই সব মিলে এই গাড়ির দীর্ঘ যে সারি তাদের বাসায় এই সারিটি সৃষ্টি হয়েছে। এবং তারা চেষ্টা করছে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। এবং আগ্রহী পুলিশ সদস্যদেরকে দেখেছি যারা এই যানজট নিরসনে কাজ করছে, কিন্তু যে পরিমাণ যানবাহন রয়েছে এতে মনে হচ্ছে না যে খুব সহজে এই যে গাড়ির যে দীর্ঘ সারি এটা হবে। এখন যে যানজটের চিত্রটি আমরা দেখলাম, এটা কিন্তু উত্তরবঙ্গমুখী। আর রাজধানীমুখী যে যানবাহনগুলি সেটা কিন্তু। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সঙ্গে কোনো টানাপোড়েন নেই, তারপরও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী। সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তরে তিনি আরও বলেন, শৃঙ্খলা ধরে রেখে বিশ্ব শান্তির জন্য বাহিনীকে প্রস্তুত রাখাই মূল লক্ষ্য। শেষ দিনে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে তাকে দেয়া হয় বিদায়ী গার্ড অফ অনার। এরপর সেনা সদর দপ্তরে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন শফিউদ্দিন আহমেদ। সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে বিদায় জানানো হয় তাকে। দায়িত্ব নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশকে রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী। রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সঙ্গে কোনো সংকট নেই বলেও জানান তিনি। আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে
নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। নতুন সেনাপ্রধান আরও বলেন, দেশ ও জাতি গঠন এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য কাজ করে যাবে সেনাবাহিনী। সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি, এইটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা, সেই কাজগুলো আমি করব। যুদ্ধ ও ভবিষ্যতের জন্য সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকবে বলে জানান নতুন সেনাপ্রধান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে 40 জন পুলিশ ক্যাডার কর্মকর্তাদের বদলির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়, উপপুলিশ মহাপরিদর্শক ইলিয়াস শরীফ, জামিল হাসান সহ 9 জন ডিআইজি, 15 জন অতিরিক্ত ডিআইজি এবং 15 জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে 14 জন বিভিন্ন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন, একজন ডিএমপির উপপুলিশ কমিশনারের দায়িত্বে থাকবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মৌলভীবাজার সুনামগঞ্জে এখনও পানিবন্দী 7 লাখ মানুষ। এদিকে ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ঘরে ফিরছেন বানভাসীরা। তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষজন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সুনামগঞ্জের সব পর্যটন স্পট খুলে দেওয়া হয়েছে। মৌলভীবাজার সদর ও কমলগঞ্জে কমেছে বন্যার পানি। হাকালুকি হাওরপাড়ের কুলাউড়া জুড়ি ও বড়লেখায় পানি নামছে খুবই ধীর গতিতে। রাজনগর উপজেলার কুশিয়ারাপাড়ের গ্রামগুলোর অবস্থাও একই। বন্যা কবলিত এলাকার অন্তত 11,000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে। পানিবন্দী অবস্থায় 3.5 লাখ মানুষ। কোনো কোনো ঘর পেট পানি, গলা পানি, গরু বাজির কোনটা ফালা যান না। সমস্ত রাস্তাঘাট ডুবাই যাইছে, আসা যাওয়া বড় কষ্ট। সুনামগঞ্জ শহরের 10টি আবাসিক এলাকার অনেক বসতবাড়ি এখনো পানিতে তলিয়ে। তবে যেসব বসতবাড়ি থেকে পানি নেমেছে সেখানে ফিরছেন বন্যার্তরা। এদিকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে চিন্তায় স্বল্প আয়ের লোকজন। কোনো তৌফিক নেই, কোনো ক্ষমতা নাই আমি ঘর ঠিক করবা। ওই দিয়ে বুঝেন আমার ঘরের অর্ধেক কাকের হানিক গেছি কি। এখন বাচ্চা কাচ্চা পানির মাঝে হাতড়ে ভিতরে উঠছি। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুর্গতদের পুনর্বাসনের আওতায় আনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যেসব ঘরবাড়ি, অবকাঠামো, ব্রিজ, কালভার্ট, সেতু এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণ সহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি নিরূপণের পর আমরা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে এগুলো বিতরণ করা হবে। নেত্রকোনাতেও নদ নদীর পানি কমছে ধীর গতিতে। দুর্ভোগে পানিবন্দী অন্তত 10,000 মানুষ। কিছু কিছু লোকের তো আপনার হয়তো গোলার ধানও পানিতে কিছু তলিয়ে গেছে, সোলা টোলাও তো নষ্ট হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা তিস্তার পানি কমলেও বেড়েছে নদী ভাঙন। এতে গৃহহীন সদর উপজেলার রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী ও রৌমারীর কয়েকশো পরিবার। ভাঙনের মুখে স্কুল, বাজার, বাদসহ ফসলি জমি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, ধন্যবাদ। এতক্ষণ সঠিক